আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটা সেকেন্ড অর্ডার সার্কিটে যখন তোমার কি ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন তোমরা এই জিনিসটাকে নিয়ে কীভাবে ডিল করতে পারো। বিষয়টা জাস্ট সিম্পল। তোমাদেরকে সার্কিটে যেই পার্টে ডিপেন্ডেন্ট সোর্স আছে ওই পার্টটাকে তুমি যদি এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করে দাও, তখন এই পুরো পার্টটার বদলে কি আমাদের জাস্ট একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর থাকবে। তখন দেখবা যে এই সার্কিটে তোমার ডিপেন্ডেন্ট সোর্সটা তোমার দূর হয়ে যাবে। আর যদি এই ক্ষেত্রে কিন্তু তোমার এক বা একাধিক ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, তোমরা কি জাস্ট কী করবা, সার্কিটের যদি এমন কোনো পার্ট পাও যে ওই পার্টটাকে তুমি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারো, এবং এর ফলে তোমার কি সার্কিটটা খুব সিম্পলিফাই হয়ে যাচ্ছে বা ডিপেন্ডেন্ট সোর্সের যে সমস্যাটা সেটা দূর হয়ে যাচ্ছে। সো ওটাই আমাদেরকে টার্গেট, যে আমাদের কি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বিল্ড করে তখন এই প্রবলেমটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। তো আসো আমরা এই প্রবলেমটা সলিউশন করা শুরু করি। আমাদেরকে বলে দেওয়া আছে যে দ্য সুইচ হ্যাজ বিন ইন পজিশন এ ফর আ লং টাইম, অর্থাৎ সুইচটা প্রাথমিকভাবে তোমার পজিশন এতে থাকে এবং টি ইকুয়াল টু জিরোর পরে এই সুইচটা কি তোমার জাস্ট বি পজিশনে সুইচ হয়। তো আমরা টি ইকুয়াল টু জিরো মাইনাস এবং টি ইকুয়াল টু জিরো প্লাসের জন্য কি আমরা সার্কিটের যে কন্ডিশন সেগুলো দেখব। আমাদেরকে বের করতে বলছে যে ভি নট অফ টি ফর টি গ্রেটার দেন জিরো। এখন তোমরা দেখবা যে ভি নট অফ টি এই জিনিসটা হচ্ছে আমার ইন্ডাক্টরের ভোল্টেজ, এবং তুমি দেখবা যে টি ইকুয়াল টু জিরোর পরে যদি তুমি কাউন্ট করো তাহলে এই যে ইন্ডাক্টর এবং এই ক্যাপাসিটর এই দুইটা তোমার প্যারালালে কানেক্টেড আছে, যার ফলে তোমার ইন্ডাক্টরের ভোল্টেজ ভি নট অফ টি এর ক্যাপাসিটরের ভোল্টেজও কি তোমার ভি নট অফ টি হবে নাকি। সো আলটিমেটলি আমরা জাস্ট ক্যাপাসিটরের যে ভোল্টেজ রেসপন্সটা সেটা টি গ্রেটার দেন জিরোর জন্য বের করব, ওটাই হবে আমাদের কি ভি নট অফ টি। সো এনাফ কথাবার্তা বললাম। আমরা এই প্রবলেমটা হচ্ছে নিলসনের বইয়ের একটা ম্যাথ, এটা বলে দেই। তো আমি এই প্রবলেমটা সলিউশন করে আসলে তোমাদেরকে দেখাতে চাই যে কীভাবে তোমরা এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে থেভেনিন থিওরেম ওটা ইউজ করে এই প্রবলেমগুলোকে সহজে সলভ করতে পারো। তো আসলে আমরা যদি টি লেস দেন জিরোর জন্য যদি একটা যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে কন্ডিশনগুলো সেগুলোকে যদি বিবেচনা করি, যে বিফোর টি লেস দেন জিরোতে আমাদের অবস্থা কী সেটা আমরা একটু দেখার ট্রাই করি। সো আমি যদি বিফোর টি লেস দেন জিরো নিয়ে একটু কথা বলি, তোমার টি ইকুয়াল টু জিরোর আগে তোমার কিন্তু সুইচটা আছে আমার এই পজিশনে, এবং যেহেতু ডিসি কন্ডিশনে ক্যাপাসিটর একটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, যার ফলে এই ব্যাটারি থেকে কারেন্টটা বের হয়ে তোমার আর এই ব্রাঞ্চের মধ্যে ঢুকবে না, তোমার সে ফোর্কের মধ্যে দিয়ে যাবে। সো আলটিমেটলি কারেন্টটা তোমার এইভাবে লুপ ঘুরতে থাকবে এবং এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ফোর্কে রেজিস্টর এবং ক্যাপাসিটর এই দুইটা তোমার প্যারালালে কানেক্টেড থাকবে, যার ফলে ক্যাপাসিটরের টি ইকুয়াল টু জিরোর আগে যে ভোল্টেজটা সেটা জাস্ট তোমার এই 4K ওহমের যে ভোল্টেজটা হবে সেটাই হবে, যেটা কিনা আমরা একটা ভোল্টেজ ডিভাইডারের সূত্র ইউজ করে আমরা বের করতে পারি। তো আমি যদি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমাদেরকে ড্র করে দেখাই বিফোর টি লেস দেন জিরো। সো থিকনেস খুব বেশি আসতেছে। সো এখন কেমন আসে, সরি। সো আমি যদি একটু আবার সার্কিটটা ড্র করি, হ্যাঁ। তো টি লেস দেন জিরোর আগে কি আমার এদিকে একটা 50 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, এবং এইদিকে আমার একটা রেজিস্ট্যান্স আছে যেটা কিনা 6K, এবং এইদিকে আমার একটা রেজিস্ট্যান্স আছে যেটা কিনা 4K, এবং এইদিকে আমাদের ক্যাপাসিটরটা আছে। বাট ক্যাপাসিটর কি তোমার ডিসি কন্ডিশনে তোমার ক্যাপাসিটরটা ওপেন হিসাবে কাজ করবে, যার ফলে তোমার এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো ক্যাপাসিটরের ভোল্টেজটা হবে কি তোমার আলটিমেটলি 4 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ। সো আমরা বলতে পারি যে ভিসি তোমার জিরো মাইনাস, এবং যেহেতু আমরা জানি যে একটা ক্যাপাসিটরের ভোল্টেজ ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে না, সো জিরো মাইনাসের যে ভোল্টেজ সেটা কিন্তু কি তোমার জিরো প্লাসেরও ভোল্টেজ হবে নাকি। সো আমরা লিখতে পারি কি ভিসি জিরো প্লাস ইকুয়ালস টু জাস্ট 4 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ, যেটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করব 4 ডিভাইডেড বাই 4 প্লাস 6 ইন্টু কি তোমার সোর্স মেইন হচ্ছে 50 ভোল্ট নাকি। জাস্ট এখানে কিলো লেখিনে যেহেতু রেজিস্ট্যান্সগুলো কিলোতে আছে, বাট তুমি দেখবা যে উপরে নিচে থেকে তোমার কি 10⁻³ জাস্ট কাটা চলে যাবে। সো আমি আর কিলো লিখলাম না। তো তোমরা এই কোয়ান্টিটিটার ভ্যালু দেখবা যে তোমার 20 ভোল্ট আসবে। সো এটা কি তোমার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ইনিশিয়াল ভোল্টেজ। আর আমি যদি এই সার্কিটের এই পার্টটা আঁকি যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ইনিশিয়াল কারেন্ট সেটা বের করতে চাই, তোমরা জানো যে তোমার কি ডিসি কন্ডিশনে ইন্ডাক্টরটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। সো আলটিমেটলি তোমার সার্কিটটা কেমন হবে আমি যদি একটু দেখাই। সো এবার যদি আমরা জাস্ট ইন্ডাক্টরের কারেন্টটা বের করতে চাচ্ছি, সো ধরো তোমার ইন্ডাক্টরটা আসলে এমন একটা পজিশনে ইন্ডাক্টরটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, এবং এইদিকে তোমার কি একটা -10i5 একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, যেখানে i5 কারেন্টটা হচ্ছে এটা, এই কারেন্টটা হচ্ছে তোমার i5, এবং এইদিকে তোমরা দেখবা যে 150 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এবং এইদিকে তোমার কি 60 ওহমের একটা রেজিস্টর আছে। সো আলটিমেটলি এখন আমাদের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট, তার হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা, ওকে সেটা আমরা ইভ্যালুয়েট করব, করারই কথা। সো আমরা কি করব, এই লুপের কারেন্টটাকে i1 ধরে নিলাম,
এবং এই লুপের কারেন্টটাকে I2 ধরে নিলাম। সো আমি যদি এখন লুপ ঘোরা শুরু করি, তুমি দেখো যে আমাদের I2 কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে আর ওনাদের I5 কারেন্টটা জাস্ট অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো আমরা এদিকে লিখতে পারি না যে I5 ইকুয়ালস টু নাথিং বাট -I2? ইয়েস, উই ক্যান রাইট ইট। সো আমরা যদি এবার লুপ 1-এ যদি লুপ করি, কারণ আলটিমেটলি কি আমাদের ইন্ডাক্টরের কারেন্টটা বের করতে হবে, যে আমি জাস্ট লুপ ঘুরতেছি এই জন্য। সো বেসিক্যালি তোমরা দেখবা যে লুপ 1-এ যদি তোমরা লুপ ঘুরো তাহলে তুমি প্রথমে পাবা -10 I5, I5 এর ভ্যালু আমি লিখছি -I2, ওকে, আর প্লাস 150 অফ I1 -I2 নাকি। সো এই জিনিসটা ইকুয়ালস টু 0, আর কোনো জিনিস নাই লুপ 1-এ। সো আলটিমেটলি তুমি এদিকে পাবা 10I2 প্লাস 150 I1 মাইনাস 150 I2 ইকুয়ালস টু 0। তো তুমি লিখতে পারো 150 I1 মাইনাস 10 মাইনাস 150, সো হ্যাঁ -140, সো -140 I2 ইকুয়ালস টু 0। তো আমরা এদিকে একটা ইকুয়েশন পাইছি। এখন আমরা লুপ 2-তে ঘুরে আমরা যদি আরেকটা ইকুয়েশন নিয়ে আসতে পারি I1 এবং I2-র মধ্যে, তাহলে কি আমরা I1 এবং I2-র ভ্যালু পেয়ে যাব। সো তোমরা যদি এই লুপ 2 এই লুপে যদি ক্লকওয়াইজ ঘুরো, তোমরা কি পাবে, তোমরা পাবে 60 I2 প্লাস 150 অফ I2 মাইনাস I1 নাকি। I2 মাইনাস I1 আর কিছু কি আছে না, জাস্ট দুইটা এলিমেন্ট লুপ 2-তে। আমরা লিখতে পারি ইকুয়ালস টু 0। সো আমরা এইদিকে যদি সিম্পলিফাই করি আমরা পাবো -150 I1 আর এদিকে 150 যোগ 60 210 নাকি। সো উই উইল গেট 210 I2 ইকুয়ালস টু 0। সো আমরা কি করছি, জাস্ট I1 এবং I2 রিলেটেড দুইটা ইকুয়েশন নিয়ে আসছি। এখন তোমার I1 অ্যান্ড I2 এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে দেখব যে আমাদের কি I1 এবং I2-র মান কত। সো অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করবে, ওপেন ওয়ান পদ্ধতিতে সলভ করার টাইম এখন আর নাই, আমরা কি বড় হয়ে গেছি নাকি। সো -150 210 আর রাইট হ্যান্ড সাইডে 0, আর এটা হচ্ছে 150 -140, এবং এখানেও তোমার রাইট হ্যান্ড সাইডে 0। সো আলটিমেটলি I1 এবং I2 উভয়ের ভ্যালু কি তোমরা 0 পাবে নাকি। সো বেসিক্যালি এটা তোমার 0 অ্যাম্পিয়ার এবং এটা তোমাদের 0 অ্যাম্পিয়ার। যেহেতু I1 I2 উভয় 0, তো আমরা বলতে পারি যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ইনিশিয়ালি কোনো কারেন্ট নাই। সো আমরা এটা বলতে পারি যে IL 0 মাইনাস, এবং যেহেতু ইন্ডাক্টরের কারেন্টও তোমার কি মানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হতে পারবে না। সো বেসিক্যালি ইন্ডাক্টর কারেন্ট এট 0 প্লাস, তো বোথ আর 0 অ্যাম্পিয়ার্স নাকি। সো আমরা জাস্ট কি সুইচ যখন এই পজিশনে আছে, তো ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ডিশন বের করলাম। যখন সুইচটা এই পজিশনে আছে তখন ক্যাপাসিটরের ভোল্টেজ কত আর ইন্ডাক্টরের কারেন্ট কত, এই দুটো জিনিস বের করে রাখছি, কারণ এই দুটো জিনিস আমাদের কি পরবর্তীতে কাজে লাগবে। সো এখন আমরা t>0 জন্য আমরা সার্কিট কন্ডিশনকে বিবেচনা করব, যে যদি t=0 জন্য যদি এবার সার্কিটটা ড্র করি, তাহলে সুইচটা কি এবার পজিশন বিতে চলে যাবে, তার মানে সার্কিটের এই পার্টটা তোমার কি কানেকশন লেস হয়ে যাবে নাকি। সো আমি যদি মানে আলটিমেট সার্কিটটা আঁকি, তো তোমরা একটু দেখো, সাদা কালার, শেপস, স্কোয়ার। সো আমার 3টা লুপ থাকবে সেই ক্ষেত্রে, সো 3টা দিয়ে দিচ্ছি। সো তোমরা যদি একটু খেয়াল করো, এইদিকে আমার আছে ক্যাপাসিটরটা এবং এইদিকে আমার আছে ইন্ডাক্টরটা, তারপরে এইদিকে আছে আমার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেটা কিনা কি তোমার 10i5, এবং এইদিকে আছে আমার 150 ওহম, এবং এইদিকে আমার আছে 60 ওহম, এবং i5 কারেন্টটা হচ্ছে জাস্ট এই কারেন্টটা তারা i5 দ্বারা ডিনোট করছে। এখন আমরা কিন্তু এই টাইপের মানে t=0 কন্ডিশন দেখে আমরা অভ্যস্ত না, যেহেতু এদিকে কি আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স এসে পড়ছে। এখন আমরা জানি যে মানে ক্যাপাসিটরটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার কি আছে, এবং ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুইটা কি তোমার প্যারালালে কানেক্টেড আছে। শুধু ঝামেলা করতেছে সার্কিটের এই যে এখান থেকে এখানে যে রাইট হ্যান্ড সাইডের যে পুরো জিনিসটা, এই জিনিসটা ঝামেলা করতেছে। এখন আমরা যদি ধরো এই নোটটাকে এ দ্বারা কল্পনা করলাম, এটাকে বি ধরলাম, এবং এই এ বি টার্মিনালটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করি, তাহলে কিন্তু তুমি চিন্তা করো তখন কিন্তু আর ডিপেন্ডেন্ট সোর্সটা থাকবে না, জাস্ট একটা রেজিস্টর থাকবে এবং একটা কি ভোল্টেজ সোর্স থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সার্কিটটা খুবই সিম্পলিফাই হয়ে যাবে। সো তোমরা দেখো, সো ভি থেভেনিন এবং আর থেভেনিন যদি আমি এখন বের করি, আমি যদি জাস্ট আর একটু ক্লিয়ারভাবে লিখি যে আমরা কোন সার্কিটটাকে মানে কনভার্ট করতে চাচ্ছি, যদি এটা আমাদের এ টার্মিনাল হয়ে থাকে, তো এইদিকে আমাদের কি -10i5 একটা ডিপেন্ডেন্ট সোর্স, এদিকে তোমাদের বিটা থাকবে, তো এইদিকে থাকবে 150-এর একটা রেজিস্টর, এবং এইদিকে থাকবে 60 এর একটা রেজিস্টর নাকি।
সো এই পার্টটাকে আমরা সিম্পলিফাই করতে চাচ্ছি। প্রথমে আমরা RThevenin বের করব। এখন দেখো যে RThevenin বের করার জন্য আমাদের যেহেতু একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তার মানে কি আমাদের একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স বসাইতে হবে, বা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সে বসাইতে পারি। আমি জাস্ট মানে ভোল্টেজ সোর্স দিয়ে বেশি কমফোর্টেবল, আমি সবসময় ভোল্টেজ সোর্স দিয়ে করি, যে একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স দিয়ে আমরা কাজ করব নাকি। সো আমি RTheveninটা এখন বের করব নাকি। সো আমি যদি একটু ট্রাই করি RTheveninটা বের করার, তো তোমরা দেখো এদিকে আমি জাস্ট কি করব, একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স বসিয়ে দেব। এখানে আমাদেরকে ডিপেন্ডেন্ট সোর্সটা যেমন ছিল তেমনই আছে, উইচ ইজ 10 i5, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এবং এই কারেন্টটাকে আমাদের i5, এবং এই দিকে আমাদের কি 150 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই দিকে আমাদের 60 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। এখন আমাদের যদি আমরা 1 ভোল্ট থেকে কী পরিমাণ কারেন্ট বের হচ্ছে সেটা বের করতে পারি, সো RThevenin আমরা সেখান থেকে পেয়ে যাব নাকি। সো আমরা এক্ষেত্রে কী করব, এই লুপের কারেন্টকে যদি আমরা I1 ধরে নিই এবং এই লুপের কারেন্টকে যদি আমরা I2 ধরে নিই, তাহলে আমরা কি পাবো, আমাদের ধরে নেওয়া অনুযায়ী তোমরা দেখতে পাবা যে তোমরা এখান থেকে দেখতে পাবা যে I2 যাচ্ছে ডান দিকে এবং i5 যাচ্ছে একই দিকে, তোমার জাস্ট মানে বিপরীত দিকে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা থেকে লিখতে পারি না, i5 ইজ নাথিং বাট -i2। ইয়েস, আমরা অবশ্যই লিখতে পারি। এখন যদি আমি লুপ 1-এ যদি আমি KVL চালাই, তাহলে আমি কি পাবো, -1 -10 i5, i5 এর ভ্যালু আমি কি লিখছি, -i2 নাকি। সো -i2কে বসিয়ে দেব, প্লাস পাবো 150 অফ i1 -i2 নাকি, 150 অফ i1 -i2। সো লুপ 1-এ আর কোনো ইকুইপমেন্ট নাই, সো এই তিনটা ইকুয়ালস টু 0। আমি জাস্ট কিছুই করতেছি না, আমি জাস্ট কি RThevenin বের করতেছি নাকি। সো একটু সিম্পলিফাই করি, এদিকে পাবো -1, এদিকে পাবো 10 অফ i2, এদিকে পাবো 150 i1 -150 i2 ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি আমি সলিউশন করে লিখতে পারি যে 150 i1, এদিকে আছে +10, এদিকে -150, সো -140 নাকি, -140 i2 আর 1 ওই পাশে নিয়ে গেলাম। সো আমরা প্রথম ইকুয়েশনটা পেয়ে গেছি। তো বুঝতে পারতেছো আরেকবার আমাদেরকে কি লুপ ঘুরাইতে হবে। সো এবার যদি আমি লুপ 2-তেই যদি KVL চালাই, সো আমরা কি দেখতে পাচ্ছি যে এখান দিয়ে যাচ্ছে 60 i2 নাকি। সো 60 i2 আমরা ক্লকওয়াইজ ঘুরতেছি যদি না বুঝতে পারো, আর এদিকে কি 150 প্লাস 150 অফ i2 -i1, যেহেতু আমরা i2 এর লুপে আছি নাকি, i2 -i1 equals to 0. So ultimately we can write it as -150 i1 plus তোমার কি 210 i2 equals to 0. সো বেসিক্যালি আমরা আবারও কি i1 এবং i2 রিলেটেড দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার যদি তোমরা i1 এবং i2 এর ভ্যালু বের করে দেখো, তোমরা পাবা যে i1 এর ভ্যালুটা আসবে 1/50 অ্যাম্পিয়ার এবং i2 এর ভ্যালুটা আসবে 1/70 অ্যাম্পিয়ার। সো বেসিক্যালি আমরা এখন কি এই 1 ভোল্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই কি আমাদের কি i1 না। সো i1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কি 1/50। সো আমাদের আলটিমেটলি এখান থেকে RThevenin বের করে ফেলতে পারি না। সো আমাদের RThevenin এর ভ্যালু আসবে 1/1/50 নাকি। সো জাস্ট আমাদের RThevenin যেটা সেটা আমাদের 50 ওহম হবে। ওকে, সো সিমিলার ওয়েতে আমাদের কি এখন VThevenin বের করা লাগবে। সো এখন আমরা জানি যে VThevenin যে জিনিসটা সেটা কিন্তু নাথিং বাট কি তোমার ওপেন সার্কিট ভোল্টেজ নাকি। সো এই দিকের ওপেন সার্কিটে তোমার এই ভোল্টেজটাই তোমার VThevenin হবে। সো আলটিমেটলি তোমাদের এই যে রেজিস্ট্যান্সটা এটা 150 এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 60 নাকি, আর এই দিকের কারেন্টটা হচ্ছে i5। তো আমি যদি জাস্ট এই দিকে যদি আমার লুপ ঘুরাই, সো হোয়াট I get 60 -i5, সো -60 i5, যেহেতু i5 কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, প্লাস 150 নাকি। আচ্ছা আমি কারেন্টের ডিরেকশনে লুপ ঘুরি, নাহলে কনফিউশন হয়ে যাচ্ছে। সো i5 কারেন্টটা যেহেতু আমার এইদিকে, সো আমি যদি এইদিকে লুপ করি অ্যান্টি ক্লকওয়াইজ, সো আমি পাবো 150 i5 প্লাস 60 i5, এই জিনিসটা ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি তোমরা এখান থেকে পাবা যে i5 ইকুয়ালস টু 0 নাকি। আর যদি তোমরা যদি এই লুপে লুপ ঘুরো, সো তোমরা কি পাবা, -VThevenin -10 i5 প্লাস 150 i5 নাকি। তো যাই হোক এই জিনিসটার ভ্যালু 0 হবে, যেহেতু i5 এর মধ্যে দিয়ে কারেন্টটা আমাদেরকে 0, 150 রোধের মধ্যে দিয়ে আমাদের কারেন্টটা 0 আসছে নাকি। সো 150 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আর তোমরা যদি এই লুপে যদি বাম দিকে যদি লুপ ঘোরাও, তোমরা পাবা -VThevenin -10 i5 প্লাস 0, যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, এদিকে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ইকুয়ালস টু 0। সো এবং i5 এর ভ্যালু আমাদের 0, তো তোমরা দেখবা যে আলটিমেটলি VThevenin এর ভ্যালু আসবে আমাদের 0 ভোল্ট, এবং আমরা RThevenin এর ভ্যালু পেয়েছিলাম 50 ওহম। সো আমরা আমাদের ওই সার্কিটটা কই, সো আমরা কোথায় ছিলাম,
এই যে এই সার্কিটটা, এখন আমরা এই এ টার্মিনাল এবং বি টার্মিনালের মধ্যে আমরা একটা 50 ওহম এবং একটা ভিথেভিনের ভ্যালু আমাদের যেহেতু 0 ভোল্ট আসছে, তো আমরা জাস্ট এদিকে মানে 50 ওহম এবং 0 ভোল্ট বসাই দিব। এবং 0 ভোল্ট মানে তো মানে শর্ট সার্কিট, মানে কোনো সোর্সই থাকবে না আলটিমেটলি। সো আমাদের কি ভিথেভিন অ্যাপ্লাই করার পরে কি হবে? সো উই ক্যান রাইট ইট যে আফটার অ্যাপ্লাইং থেভেনিনস থিওরেম we can write it as জাস্ট এ বি টার্মিনালের মধ্যে জাস্ট একটা রেজিস্টার এসে পড়বে উইচ ইজ 50 ওহম নাকি। সো আমি যদি জিনিসটাকে আঁকাই তোমরা দেখতে পাবা এই সার্কিটটা হবে কাইন্ড অফ লাইক দিস। এইদিকে আর হচ্ছে এরকম নাকি। সো আমি মনে একটা বেশি দিয়ে ফেলছি, যাই হোক। সো এইদিকে আমাদের ক্যাপাসিটরটা থাকবে এবং এইদিকে আমাদের ইন্ডাক্টরটা থাকবে, এবং এটা ছিল আমাদের এ টার্মিনাল এবং বি টার্মিনাল। এই দুই টার্মিনালের জাস্ট তোমার কি একটা 50 ওহমের রেজিস্ট্যান্স এসে পড়বে, যেটা হচ্ছে আমাদের আর থেভেনিন। একটা ভিথেভিনও আসতো, বাট ভিথেভিন 0 ভোল্ট, তো আমরা ওটা লিখলাম না। সো আমাদের বেসিক্যালি এটা লাগবে না নাকি। সো ইয়া আমাদের কি জাস্ট মানে কি এই সার্কিটটা ছিল, এবং এই সার্কিটে তোমরা যদি জাস্ট দেখো যে এই সার্কিটটা ছিল এবং এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স ছিল। এখন ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তো আমরা সরাসরি কি সিরিজ প্যারালালে যে কন্ডিশনগুলো সেগুলো অ্যাপ্লাই করতে কষ্ট হচ্ছে, বা নর্মালি তুমি যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে চাও তোমার কি একটু ঝামেলা ফিল হবে। তো যার কারণে আমরা এই এ বি টার্মিনালের মধ্যে তোমাদের জাস্ট এই যে জিনিসটা এই সার্কিটের পার্টটা এটাকে আমরা একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করে দিয়েছি। তো আলটিমেটলি তোমরা পুরো সিম্পলিফাই হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এটা জাস্ট একটা কি সোর্স ফ্রি প্যারালাল আরএলসি সার্কিট হয়ে গেছে। সোর্স ফ্রি প্যারালাল আরএলসি সার্কিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমরা জাস্ট আলফার ভ্যালু বের করবা, ওমেগা নটের ভ্যালু বের করবা, এবং জাস্ট ক্যাপাসিটর ভোল্টেজের তো তোমরা রেসপন্সের ইকুয়েশন জানোই যে আন্ডারড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড এবং ওভারড্যাম্পডের জন্য। সো এখন আসো আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করি। প্রথমে আমরা ধরো আলফার ভ্যালু বের করব, হুইচ ইজ আমরা যদি এখন আলফার ভ্যালু বের করতে চাই, সো এই যে এখান থেকে লিখি। সো আলফার ভ্যালু কি আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে 1/2 আরসি, যেহেতু এই সার্কিটে কিন্তু কোনো সোর্স নাই মনে রাখবা, সো সোর্স ফ্রি হবে 1/2 আরসি, 1/2, এবং আর এর ভ্যালু হবে এই আর, অর্থাৎ থেভেনিন যে রেজিস্ট্যান্স 50, এবং ক্যাপাসিটরটা তোমরা যদি দেখো যে প্রশ্নে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যেটা সেটা দেওয়া আছে কি তোমার 8 মাইক্রোফ্যারাড নাকি। সো 8 × 10⁻⁶ দেওয়া আছে। সো আলটিমেটলি এই জিনিসটা তোমরা দেখবা যে তোমাদের আলফার ভ্যালু আসবে 1250 নাকি, এবং ওমেগা সাব নট এই জিনিসটার ভ্যালু আসবে কি 1/√LC। সো 1/√L, এল এর ভ্যালু মনে হয় এই যে দেওয়া আছে হুইচ ইজ এই যে এখানে 51.2 মিলি হেনরি নাকি। সো সেটা হচ্ছে 51.2 × 10⁻³ আর ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 8 মাইক্রোফ্যারাড বা 8 × 10⁻⁶। তোমরা এই জিনিসটার ভ্যালু দেখবা যে তোমাদের আসবে 1562.5 নাকি। সো তোমরা আলফার ভ্যালু 1250 এবং ওমেগা সাব নটের ভ্যালু কি 1562 সামথিং। সো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে আলফা ইজ লেস দেন ওমেগা সাব নট। তো আমাদের যে ক্যাপাসিটর ভোল্টেজের যে রেসপন্সটা আসবে সেটা অবশ্যই কি তোমার আন্ডার ড্যাম্পড হবে নাকি, আমরা এটা বুঝতে পারতেছি। সো আমরা ধরে নিলাম যে ক্যাপাসিটরের ভোল্টেজ VC of t for t greater than 0 will be e⁻⁻α t into a1 cosine of omega sub dt plus a2 sin of omega sub dt। এখন আমাদের কি ওমেগা সাব ডি এর ভ্যালু লাগবে নাকি। সো ওমেগা সাব ডি এই জিনিসটার ভ্যালু কি √(ওমেগা নট স্কোয়ার্ড - আলফা স্কোয়ার। তো এই জিনিসটা হবে আমাদের 1562.5 স্কোয়ার মাইনাস 1250 স্কোয়ার। তো আলটিমেটলি তোমার এই ওমেগা সাব ডির যে ভ্যালুটা সেটা আমাদের আসবে দেখবা 937.5 নাকি। সো এই জিনিসটাকে আমরা এদিকে বসাই দিব। সো আলটিমেটলি আমরা কি পাবো যে VC of t শুড বি ইকুয়ালস টু আলফার ভ্যালু কি -1250, এবং এইদিকে আমরা পাবো a1 কোসাইন অফ 937.5 t প্লাস আমরা পাবো a2 সাইন অফ 937.5 t নাকি। এখন আমাদের কি জাস্ট a1 এবং a2 জাস্ট এখানে দুইটা কনস্ট্যান্ট। এখন আমরা যদি a1 এবং a2 এর ভ্যালু বের করতে পারি তাহলে কি আমাদের কমপ্লিট যে ক্যাপাসিটর ভোল্টেজের রেসপন্সটা সেটা আমরা পেয়ে যাব। সো তার জন্য আমরা যদি এখন t = 0 যদি আমরা উভয় পক্ষে পুট করি, সো আমরা পাবো VC of 0 আর e⁻0 থাকবে এদিকে, এবং এই জায়গায় যদি t = 0 এটার ভিতরে পুট করি তো আমাদের থাকবে a1 × cos of 0, cos 0 ভ্যালু 1, সো জাস্ট 1 লিখে দিলাম,
প্লাস কি আমার a2 ইন্টু সাইন অফ জিরো, সাইন জিরো ভ্যালু জিরো, তো জাস্ট এদিকে জিরো থাকবে। সো আলটিমেটলি তোমরা দেখবা যে 1 ইন্টু a1 প্লাস জিরো, সো বেসিক্যালি 1 ইন্টু a1, সো বেসিক্যালি থাকতেছে a1। এখন ভিসি অফ জিরোর ভ্যালু কি, আমরা না মানে টি ইকুয়াল টু টি লেস দেন জিরোর জন্য না আমরা কন্ডিশন বের করেছিলাম যে ভিসি জিরো মাইনাস ইকুয়াল টু ভিসি জিরো প্লাস ইকুয়াল টু কি 20 ভোল্ট আমরা বের করছিলাম। সো আমরা ভিসি জিরোর ভ্যালু জানি যে সেটা 20 ভোল্ট হবে নাকি। সো 20 বসিয়ে দিলাম এবং এই পক্ষে জাস্ট আছে শুধু আমাদের i1। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা a1 যে কনস্ট্যান্টটা ওটার ভ্যালু সহজে বের করে ফেলছি নাকি। এখন আমাদের কি a2 ইকুয়ালস টু ওয়াট, অর্থাৎ a2 এর ভ্যালু লাগবে। তো আমি যদি জাস্ট মানে ভিসি অফ টিটাকে যদি আমরা একটু আবার আপডেট করে লিখি যে e টু দি পাওয়ার মাইনাস 1250t এবং a1 এর ভ্যালু 20 আমরা এটা পেয়ে গেছি। তো 20 কোসাইন অফ 937.5t প্লাস a2 সাইন অফ 937.5t নাকি এই জিনিসটা। এখন আমাদের কি a2 এর ভ্যালু বের করতে হবে, যার জন্য আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করবো এবং ওটার ভিতরে আবার t ইকুয়াল টু 0 পুট করব। সো ডিবিসি বাই ডিটি তখন আমাদের কি লাগবে ফর t ইকুয়াল টু 0 নাকি। সো ডিবিসি বাই ডিটি এই জিনিসটা আমাদের কি হবে, এখানে যেহেতু তোমরা দুইটা ফাংশন গুণ আকারে আছে তো আমাদের ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। সো প্রথমে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস 1250t এই জিনিসটাকে কনস্ট্যান্ট ধরে নেই এবং এটাকে ডিফারেন্সিয়েট করি, সো আমরা পাবো 20 মাইনাস 937.5 সাইন অফ 937.5t, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো। সো উই উইল গেট a2 937.5, এই দুটো গুণাকারে আছে আর এইদিকে সাইন ডিফারেন্সিয়েট হয়ে কস হয়ে যাবে। সো বেসিক্যালি উই উইল গেট কস অফ 937.5t। এটা জাস্ট শুধু একটা করছে, এখনও কিন্তু আমাদের এটা এই পুরোটাকে কনস্ট্যান্ট ধরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো সেটা যদি আমরা করি এদিকে আমরা পাবো 20 কস অফ 937.5t প্লাস a2 সাইন অফ 937.5t, এটাকে এবার কনস্ট্যান্ট ধরলাম এবং এই জিনিসটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তুমি পাবা মাইনাস 1250 অফ ই টু দি পাওয়ার মাইনাস 1250t। ওকে ওকে বাপরে ওকে। তো এবার যদি ডিবিসি বাই ডিটি এই জায়গায় যদি তুমি টি ইকুয়াল টু 0 পুট করে দাও তাহলে তোমার কি থাকবে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0, আর এইদিকে তোমার সাইন 0 কারণে তোমার এই পুরো টার্মটা 0 হয়ে যাবে আর এইদিকে তোমার কি cos 0 ভ্যালু তোমার 1 আসবে। সো এইদিকে তোমার থাকবে জাস্ট 937.5 a2 নাকি। সো এইদিকে তোমার জাস্ট থাকবে 937.5 a2 আর প্লাস এখানে তোমার কি যদি 0 পুট করো তাহলে cos 0 ভ্যালু 1 হবে। সো ইউ উইল গেট 20 এবং এদিকে cos 0 প্লাস a2 সাইন 0 কারণে এই পুরো টার্মটা তোমার 0 হয়ে যাবে এবং এটার সঙ্গে কি তোমার গুণ আকারে আছে মাইনাস 1250 ইন্টু ই টু দি পাওয়ার 0 which is nothing but 1। সো তুমি যদি এই জায়গায় একটু সিম্পলিফাই করো তুমি কি পাবা, ইউ উইল গেট 937.5 a2 মাইনাস 20 ইন্টু 1250 কত একটু দেখি। সো এই জিনিসটা হচ্ছে 20 ইন্টু 1250 25,000। ওকে ওকে ওকে। সো 25,000 এটা হচ্ছে তোমার কি জাস্ট কিছুই না ডিবিসি বাই ডিটি ওয়েন টি ইকুয়াল টু 0 আর কি। এখন এই জিনিসটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, আমরা এই জিনিসটা আগে বের করি নাই। সো তোমরা যদি খেয়াল করো যে ডিবিসি বাই ডিটি এট টি ইকুয়াল টু 0 এই জিনিসটা হচ্ছে তোমার আইসি 0 বাই সি, অথবা উই ক্যান রাইট ইট ডাউন এট আইসি 0 প্লাস বাই সি। এখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে 0 প্লাসের মধ্যে কারেন্ট কত সেটা বের করতে কীভাবে হবে নাকি। সো বেসিক্যালি আমাদের যেহেতু মানে থেভনিন অ্যাপ্লাই করার পরে যেহেতু আমাদের কি একটা প্যারালাল সার্কিট হয়ে গেছে, সো বেসিক্যালি এইদিকে কি আমাদের ক্যাপাসিটরটা, এইদিকে আমাদের ইন্ডাক্টরটা এবং এইদিকে কি আমাদের রেজিস্টরটা। সো তোমরা যদি এই নোট পয়েন্টটাকে কল্পনা করো তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট প্লাস ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্লাস রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ইকুয়ালস টু 0, এই তিনটা আমরা লিখতে পারি ফর টি গ্রেটার দেন 0 নাকি। সো আমরা লিখতে পারি যে আইসি 0 প্লাস প্লাস আইএল 0 প্লাস প্লাস আইআর 0 প্লাস, আইআর মানে হচ্ছে রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট, আইআর মানে হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট এবং আইসি মানে কি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট। তো আমরা মানে কেসিএল অ্যাপ্লাই করছি এই নোডে, ধরো এটাকে এ নোড নাম দিলাম। তো এই নোডে কেসিএল অ্যাপ্লাই করে আমরা এই কন্ডিশনটা পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু আইএল 0 প্লাস অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ইনিশিয়াল কারেন্ট সেটা আমরা বের করছিলাম যখন সুইচটা পজিশন এতে ছিল, উইচ ইজ আমাদের 0 অ্যাম্পিয়ার আসছিল নাকি। আইএল 0 প্লাস এই কোয়ান্টিটিটা আমাদের 0 অ্যাম্পিয়ার আসছিল। তো এইদিকে কোথায় আছি আমি এখন,
সো আমরা এখানে আসি। এখন আমরা জানি যে এই IR 0+ এটা হচ্ছে 0। এখন IR 0+ কত? আমরা জানি যে ফর t = 0+, আমাদের VC 0+টা আসছিল আমাদেরকে 20 ভোল্ট, যদি তোমাদের মনে থাকে। এখন যেহেতু তোমার এই সার্কিটে t = 0+, এ তোমার ক্যাপাসিটর এবং রেজিস্টর দুজন প্যারালালে যেহেতু কানেক্টেড আছে, তো তোমার ক্যাপাসিটরের যে 0+ এর ভোল্টেজ সেটা কিন্তু তোমার রেজিস্টরেরও তোমার কি 0+ এর ভোল্টেজ হবে। সো আমরা লিখতে পারি না যে রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ইকুয়াল টু কি রেজিস্টরের ভোল্টেজ which is ক্যাপাসিটরের ভোল্টেজ which is 20 ভোল্ট ডিভাইডেড বাই তোমার রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 50। তো বেসিক্যালি এই কারেন্টটা আমাদের আসবে 0.4 অ্যাম্পিয়ার নাকি। তো এই জিনিসটা আমাদের আসছে 0.4। তো এখান থেকে কিন্তু আলটিমেটলি তোমরা কি IC 0+ এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাবা। যদি আমি এখানে লিখি যে IC 0+, আমরা IC 0+ এর ভ্যালু কেন বের করতেছি, কারণ আমাদের ওই যে dVC/dt ওটার ভ্যালু হচ্ছে IC/C। তো এই জন্য আমি জাস্ট এই জিনিসটার ভ্যালু বের করতেছি। তো এদিকে IR 0+ এর ভ্যালু আমাদের 0 আসছিল এবং IR 0+ হচ্ছে তোমার 0.4 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি যে তোমার IC 0+ এই জিনিসটার ভ্যালু কি -0.4 অ্যাম্পিয়ার। ওকে, সো আলটিমেটলি আমার dVC/dt at 0+, এই জিনিসটার ভ্যালু আমাদের আসবে -0.4 ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স হচ্ছে 8 মাইক্রোফ্যারাড উইচ ইজ 8 × 10⁻⁶ ফ্যারাড। তো আসলে তোমার এই কোয়ান্টিটির ভ্যালু কত আসবে, -0.4 / 8 × 10⁻⁶, উইচ ইজ -50,000 নাকি 4টা 0 আর কি, 2 3 4। সো এটা যদি আমাদের হয়ে থাকে dVC/dt এর ভ্যালু, তো আমরা এখানে পুট করে দিতে পারি। সো এখানে না, সরি, আমাদের ইকুয়েশনগুলো কোথায়, হ্যাঁ এদিকে। তো আমরা dVC/dt এই জিনিসটার ভ্যালু পাইছিলাম 937.5 A2 -25,000। তো আমরা এদিকে লিখতে পারি -50000 ইকুয়ালস টু 937.5 A2 -25,000 নাকি -25,000। সো আলটিমেটলি তোমার A2 এর ভ্যালুটা কত আসবে নাকি। সো আমরা যদি একটু সলভারে যাই, সো ইকুয়েশন সলভার -0 ইকুয়ালস টু 937.5 x -25,000 নাকি। সো আলটিমেটলি এই জিনিসটার যে ভ্যালুটা, সো তোমরা দেখবা যে এখানে A2 এর যে ভ্যালুটা আসবে সেটা হবে -26.67। ওকে, আমরা এখন A1 এর ভ্যালু পেয়ে গেছিলাম এবং A2 এর ভ্যালু পেয়ে গেছি। সো আলটিমেটলি তোমার মানে ভোল্টেজের যে ইকুয়েশনটা, ভোল্টেজের ইকুয়েশন ছিল আমাদের এটা, এবং A1 এর ভ্যালু আমাদের 20 আসছে এবং A2 এর যে ভ্যালুটা সেটা আমাদের আসছে 26.67, বা মাইনাস ছিল আগে, -26.67। তো আমার আলটিমেটলি তোমার VC অফ t বা ক্যাপাসিটর ভোল্টেজের যে রেসপন্সটা সেটা আমাদের আসবে e⁻−1250t, আর এই জিনিসটা হচ্ছে তোমার 20 এবং কোসাইন অফ 937.5t প্লাস এদিকে মাইনাস হবে বেসিক্যালি। সো -26.67 সাইন অফ 937.5t। ওকে, সো অনেক সংগ্রাম করার পরে আমরা আসলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে ভোল্টেজ রেসপন্সটা সেটা বের করছি। এখন আমাদের মেইন প্রশ্নে বলছিল যে V0 বের করতে। তো তুমি দেখবা যে ইন্ডাক্টরের যে ভোল্টেজ এবং ক্যাপাসিটরের ভোল্টেজ সেম হবে, কারণ কি প্যারালাল RLC সার্কিটে তোমার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর প্যারালালে কানেক্টেড আছে নাকি। সো আলটিমেটলি আমরা জাস্ট ওকে, ও মাই গড, সো অবশেষে আমরা লিখতে পারি যে V0 ইকুয়ালস টু কি e⁻−1250t ইন্টু 20 কোসাইন অফ 937.5t -26.67 সাইন অফ 937.5t। সো এটা ছিল আমাদের এই পুরো ম্যাথটা। সো তোমরা নিশ্চয়ই মানে মাথার মধ্যে ঘুরাইতেছে। এখন আমি যদি একটু শর্টে প্রিভিউ দেই যে এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি করছি নাকি। সো প্রথমত আমাদের সুইচটা যখন এই পজিশনে ছিল তখন আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ বের করছি এবং পরবর্তীতে ক্যাপাসিটরের ভোল্টেজ বের করছি, এবং বাকি যে জিনিসগুলো আমরা পুরো মানে নর্মাল সেকেন্ড অর্ডার সার্কিট যেভাবে সলভ করি ওটাই করছি। জাস্ট আমরা কি করছি, এই ডিপেন্ডেন্ট সোর্সটাকে দূর করার জন্য আমরা এইদিকে A ধরে নিছি, এদিকে B ধরে নিছি, এবং তারপর কি এদের এই সার্কিটটাকে সিম্পলিফাই করে আমরা জাস্ট এদিকে 50 ওহম পেয়ে গেছিলাম, কারণ আমাদেরকে ভিথেভনিনের ভ্যালু 0 ভোল্ট আসছিল। সো আলটিমেটলি এই পুরো জিনিসটার জায়গায় আমাদের জাস্ট এইদিকে একটা 50 ওহমের রোধ আসা পড়ছিল, যার ফলে সার্কিটটা পুরো সিম্পলিফাই হয়ে জাস্ট একটা প্যারালাল RLC সার্কিট হয়ে গেছিলো, যেটার কিনা সোর্সও ছিল না। সো বেসিক্যালি সোর্স ফ্রি
প্যারালাল আরএলসি সার্কিট হয়ে গেছিলো। তো তারপর তো আমরা বাকি ম্যাথ পারি, জাস্ট মানে ইকুয়েশনের জটিলতা তারপর, এরপরে বাকি ম্যাথটা জাস্ট সহজ। তো আশা করি এই ম্যাথের সলিউশনটা তোমরা বুঝতে পারছো, এবং এরকম যদি কোনো সেকেন্ড অর্ডার সার্কিটে তোমরা যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স পাও তো সেটাকে কীভাবে ডিল করবে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা জাস্ট মানে নিলসনের বইয়ের একটা সহজ ম্যাথ ছিল। তোমরা যদি আরও কিছু কঠিন এক্সাম্পল দেখতে চাও তাহলে বইয়ের টার্ম ফাইনালের কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করতে পারি এবং সেগুলোকে সলভ করাই দিতে পারি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আমার জন্য একটু দোয়া করবা।